সুপ্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ব্যবসায়ের আইনগত পরিবেশ। সেটা তোমাদের ছিল ব্যবস্থাপনা তৃতীয় পত্র। হ্যাঁ, যেটার পেপার কোড ছিল 122601। তো আমরা ইতিমধ্যে পণ্য বিক্রয় আইন এই চ্যাপ্টারটি শেষ করেছি এবং এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের জন্য যত প্রশ্ন হতে পারে আমি সবগুলো প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা দেখেছো, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছো, পড়েছো। তো আজকে আমরা চুক্তি আইনের একটা ছোট চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, চুক্তি আইনের অষ্টম অধ্যায়। চ্যাপ্টারের নাম হচ্ছে চুক্তি পালন, পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। কেমন? তো আমরা আজকে এই চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমেই আমরা আলোচনা করব চুক্তি পালন কি, বা চুক্তি পালনের অর্থটা কি, মিনিং অফ পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। কেমন? তো চুক্তি পালন কি? চুক্তি, এক কথায় চুক্তি পালন বলতে সাধারণভাবে চুক্তি অনুযায়ী প্রত্যেক পক্ষের কার্য সম্পাদন থেকে বিরত থাকাকে বা কার্য হতে বিরত থাকাকে বোঝায়। আমি আবারও বলছি, সাধারণভাবে চুক্তি পালন বলতে চুক্তি অনুযায়ী প্রত্যেক পক্ষের কার্য সম্পাদন বা কার্য থেকে বিরত থাকাকে বোঝায়। তাহলে চুক্তির ফলে চুক্তিভুক্ত যে পক্ষ আছে তাদের মধ্যে কিন্তু একটা আইনগত অধিকার বা একটা আইনগত দায়ের সৃষ্টি হয়। হ্যাঁ, চুক্তিবদ্ধ হওয়ার ফলে তো সেই চুক্তি দ্বারা প্রত্যেক পক্ষ যে প্রতিশ্রুতি প্রদান করে সেটা কিন্তু পালন করা বা পালনের প্রস্তাব করা কিন্তু তখন প্রয়োজন হয়ে যায় বা প্রয়োজন হয়ে পড়ে। কেমন? তো এখানে 1872 সালের চুক্তি আইনের 37 ধারায় চুক্তি পালনের যে সংজ্ঞাটা আছে আমরা সেই সংজ্ঞাটা একটু দেখি। তোমরা দেখো স্ক্রিনে আমি সেই সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে, যে সকল ক্ষেত্রে চুক্তি আইন বা বহালযোগ্য অন্য কোনো আইনের দ্বারা প্রতিশ্রুতি পালনের দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই সকল ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে চুক্তি সংশ্লিষ্ট পক্ষসমূহ তাদের দেওয়া নিজ নিজ প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে বা পালনের প্রস্তাব করবে। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, যে সকল ক্ষেত্রে চুক্তি আইন বা বহালযোগ্য অন্য কোনো আইনের দ্বারা প্রতিশ্রুতি পালনের দায় হতে, অর্থাৎ চুক্তি পালনের দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই সকল ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে চুক্তির সংশ্লিষ্ট পক্ষসমূহ অবশ্যই তারা যেভাবে নিজ নিজ প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে বা সেই প্রতিশ্রুতি পালনের প্রস্তাব করবে। কেমন? তো এখানে আমরা আরো একটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে চুক্তিতে যদি অন্য কোনো অভিপ্রায় না থাকে, হ্যাঁ? চুক্তিতে যদি অন্য কোনো ইচ্ছার কথা উল্লেখ না থাকে, তো সেক্ষেত্রে চুক্তি পালনের পূর্বে, হ্যাঁ, কোনো প্রতিশ্রুতিকারীর মৃত্যু হলে ওই চুক্তি পালনের দায় উক্ত মৃত ব্যক্তির প্রতিনিধির উপর পড়বে। হ্যাঁ? অর্থাৎ চুক্তি হয়ে গেছে। এখন চুক্তি পালনের পূর্বে কোনো প্রতিশ্রুতিকারী যদি মারা যায়, তাহলে সেই চুক্তি পালনের দায় তার যে সেই মৃত ব্যক্তির যে প্রতিনিধি আছে তার উপরে কিন্তু বর্তাবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি। করিম নির্দিষ্ট দিনে রহিমকে ৳১,০০০ বিনিময়ে কিছু পণ্য সরবরাহ করতে সম্মত হয়। হ্যাঁ? তো পণ্য সরবরাহের পূর্বে করিম কিন্তু মারা যায়। আমি আবারও বলছি, করিম একটা নির্দিষ্ট দিনে রহিমকে ৳১,০০০ বিনিময়ে কিছু পণ্য সরবরাহ করতে সম্মত হয়। হ্যাঁ? তো পণ্য সরবরাহের আগেই কিন্তু করিম মারা যায়। তো এক্ষেত্রে করিমের প্রতিনিধি বা করিমের যারা উত্তরাধিকার আছে তারা কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে বাধ্য থাকবে। কেমন? তাহলে চুক্তি পালন কি সেটা তোমাদের ক্লিয়ার হলো। আমি একদম সাধারণভাবে চুক্তি পালন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে চুক্তি অনুযায়ী প্রত্যেক পক্ষের কার্য সম্পাদন বা কার্য হতে বিরত থাকাকেই চুক্তি পালন বলা হয়। এক কথায়। কেমন? তো এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কে চুক্তি পালন করবে? হ্যাঁ? পারফরম্যান্স, আচ্ছা, এটা চ্যাপ্টারটা হচ্ছে পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। কে চুক্তি পালন করবে? হু ইজ পারফর্ম দ্য কন্ট্রাক্ট? এখানে
আ ব্যক্তিগতভাবে আ পালন, তারপরে হচ্ছে প্রতিনিধির দ্বারা পালন, তৃতীয় পক্ষের দ্বারা পালন, প্রতিশ্রুতি দাতার মৃত্যুর পর প্রতিশ্রুতি পালন, আরেকটা হচ্ছে যুক্তভাবে দেয় প্রতিশ্রুতি পালন। অর্থাৎ চুক্তি কে পালন করবে এই সম্পর্কে ১৮৭২ সালের চুক্তি আইনের ৪০ থেকে ৫৪ ধারায় যে নিয়ম আছে, যে বিধি-বিধান প্রদত্ত হয়েছে সেগুলোই আমরা একটু আলোচনা করব। হ্যাঁ? তো ১ম পয়েন্টটা ছিল ব্যক্তিগতভাবে পালন। হ্যাঁ? তো সেখানে কি বলছে? সেখানে বলছে যে যদি কোনো চুক্তির প্রকৃতি দ্বারা এটাই প্রমাণিত হয় বা এটাই প্রতীয়মান হয় যে চুক্তিভুক্ত কোনো পক্ষ স্বয়ং নিজেই সম্পাদন করবে, তবে সেক্ষেত্রে ওই কাজ অবশ্যই উক্ত প্রতিশ্রুত পক্ষ কর্তৃকই সম্পাদিত হতে হবে। এটা ১৮৭২ সালের চুক্তি আইনের ৪০ ধারায় বলা আছে। তো এখানে কি বলছে? যদি কোনো ক্ষেত্রে চুক্তির প্রকৃতি দ্বারা এটাই প্রমাণিত হয় বা এটাই যদি বোঝা যায় বা এটাই যদি প্রতীয়মান হয় যে চুক্তিভুক্ত কোনো পক্ষ স্বয়ং সম্পাদন করবে। তবে সেক্ষেত্রে সেই কাজ অবশ্যই উক্ত প্রতিশ্রুত পক্ষ কর্তৃকই সম্পাদিত হতে হবে। হ্যাঁ? অর্থাৎ যে ক্ষেত্রে প্রতিশ্রুতিদাতার ব্যক্তিগত নৈপুণ্য, তার ব্যক্তিগত যোগ্যতা, তার রুচি, তার সুনাম চুক্তির অপরিহার্য বিষয় হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে প্রতিশ্রুতিদাতা স্বয়ং সেই প্রতিশ্রুতি সম্পাদনে বাধ্য থাকবে। হ্যাঁ? তো আ আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, যেমন ধরো হাসান নামে একজন সুপ্রসিদ্ধ চিত্রকর। হ্যাঁ? স্বনামধন্য চিত্রকর। যার যথেষ্ট জনপ্রিয়তা আছে। তো শরীফ হোসেন নামে একজন ব্যক্তিকে কক্সবাজার সমুদ্র সৈকতের পড়ন্ত বেলার একটি ছবি এঁকে দিবে। এই মর্মে সে চুক্তিবদ্ধ হয়। আমি আবারও বলছি, হাসান নামে আ একজন যিনি আ সুপ্রসিদ্ধ, স্বনামধন্য, জনপ্রিয় চিত্রকর, হ্যাঁ? তো যিনি শরীফ হোসেনকে কক্সবাজার সমুদ্র সৈকতের পড়ন্ত বেলার একটি ছবি এঁকে দিবে এই মর্মে চুক্তিবদ্ধ হয়। হ্যাঁ? তো এক্ষেত্রে চিত্রকর নিজেই ছবি অঙ্কন করে দিতে বাধ্য। অন্যের অঙ্কিত ছবি সে কিন্তু শরীফ হোসেনের কাছে দিতে বাধ্য নয়। হ্যাঁ? অথবা অন্যের অঙ্কিত ছবি ক্রেতা নিতে কিন্তু বাধ্য নয়। ঠিক আছে? তাহলে সে নিজেই ছবি এঁকে দিবে, এই ব্যাপারেই সে কিন্তু প্রতিশ্রুতবদ্ধ। হ্যাঁ? তো সেক্ষেত্রে সে নিজের আঁকা ছবি কিন্তু শরীফ হোসেনকে প্রদান করবে। হ্যাঁ? অন্যের অঙ্কিত ছবি কিন্তু ক্রেতা নিতে বাধ্য নয়। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে পালন। আরেকটা পয়েন্টস আমরা আলোচনা করি, সেটা হচ্ছে প্রতিনিধির দ্বারা পালন। যে ক্ষেত্রে চুক্তির প্রকৃতি অনুযায়ী প্রমাণিত হয় বা বোঝা যায় বা প্রতীয়মান হয় না যে প্রতিশ্রুতিকারী স্বয়ং নিজেই প্রতিশ্রুতি পালন করবে, সেক্ষেত্রে প্রতিশ্রুতিকারী ভিন্ন, তার প্রতিনিধি কোনো তৃতীয় পক্ষ চুক্তি পালন করতে পারে। আমি আবারও বলছি, যে ক্ষেত্রে চুক্তির প্রকৃতি অনুযায়ী প্রতীয়মান হয় না যে বা প্রমাণিত হয় না যে প্রতিশ্রুতিকারী যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন স্বয়ং নিজেই প্রতিশ্রুতি পালন করবে, সেক্ষেত্রে প্রতিশ্রুতিকারী ভিন্ন, তার প্রতিনিধি কোনো তৃতীয় পক্ষ চুক্তি পালন করতে পারে। হ্যাঁ? তাহলে দেখো, একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার ধারাটা হচ্ছে ১৮৭২ সালের চুক্তি আইনের ৪০ ধারায় বলা আছে। তো এখানে একটা উদাহরণ দিলে তোমাদের এই পয়েন্টসটা ক্লিয়ার হবে। দেখো, সেটা হচ্ছে এক্স ওয়াইকে বাজার হতে একটি সুন্দর অঙ্কিত তাজমহলের ছবি সংগ্রহ করে দিতে সম্মত হয়। এক্স ওয়াইকে বাজার হতে একটি সুন্দর অঙ্কিত তাজমহলের ছবি সংগ্রহ করে দিতে সম্মত হয়। সে হচ্ছে প্রতিশ্রুতিদাতা। হ্যাঁ? কাজটি এক্স এর কোনো বিশেষ দক্ষতার সাথে সম্পৃক্ত নয় বিধায়, হ্যাঁ? সে তার প্রতিনিধির দ্বারা সেটা সংগ্রহ করে দিতে পারে। কেমন? মানে কাজটি এক্স এর কোনো বিশেষ দক্ষতার সাথে সম্পৃক্ত নয়। তার এখানে কিন্তু তার কোনো ব্যক্তিগত নৈপুণ্য, ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত রুচি, সুনাম এগুলো কিন্তু ডিপেন্ড করছে না। হ্যাঁ? এ এ এগুলোর সাথে সম্পৃক্ত নয়। তো সেজন্য সেটা কি করতে পারে? সে তার প্রতিনিধির দ্বারা সেটা সংগ্রহ করে দিতে পারে। তাহলে এভাবেও কিন্তু চুক্তি পালন করা যাবে। অর্থাৎ প্রতিনিধির দ্বারাও কিন্তু চুক্তি পালন করা যাবে। তো আজকে এই পর্যন্তই। বাকি পয়েন্টস গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।